সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়ামী লীগের পতন ঘটার পর স্বাধীন বাংলাদেশে এবার কি তাহলে বিএনপি কিংবা জামাত ক্ষমতায় আসছে? আমাদের এই যে রব্বানী কনস্টিটিউশন, এই কনস্টিটিউশন একটু স্মরণে রাখতে হবে। ৯ নম্বর সূরা আত-তাওবা এর ৩৪ এবং ৩৫ আয়াত দুটি আসুন আমরা একটু জেনে নিই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তোমরা যারা ঈমান এনেছ শোনো, এই কথা সত্য সুনিশ্চিত যে আহবার, যারা ধর্মগুরু ও ভদ্র অফিসার সাজে, এবং রুহবান, যারা যুদ্ধের উস্কানিদাতা জঙ্গিবাদ, জনসাধারণের মাল অন্যায়ভাবে খায় আর আল্লাহ তাআলার কোরআনের পথে এগুতে বাধা দেয়। আর পুঁজিবাদীরা স্বর্ণরূপা জমা করে কিন্তু আল্লাহ তাআলার কোরআনের খাতিরে তা মোটেই খরচ করে না। তাদেরকে তুমি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। সেদিন জাহান্নামের আগুনে সেসব গরম করে তাই দিয়ে তাদের কপাল, পাঁজর আর পিঠে দাগ দেওয়া হবে। বলা হবে, তোমরা যা কিছু নিজেদেরই জন্য জমা করেছিলে এসব তো সেই জিনিস, অতএব তোমরা যা কিছু জমা করেছ এখন তার স্বাদ চেখে নাও। এই লোকগুলি, এই দুই শ্রেণীর লোকদেরকে আমরা আজ স্বাধীন বাংলাদেশে সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এই লোকগুলি লুটে পুটে বাংলাদেশকে শেষ করে দিয়েছে। দেখিয়েছে তারা খুব ভদ্র অফিসার, দেখিয়েছে তারা নিজেরা খুব ধর্মজীবী। মূলত এরাই আমাদের দেশটাকে একেবারে শেষ করে ছেড়ে দিয়েছে। আর এই দুই শ্রেণীর লোকদের ভিতরে আমরা অহংকার খুব দেখতে পাই, রাগ খুব বেশি দেখতে পাই, হিংসা খুব বেশি দেখতে পাই। আবার এদের মাঝে অনেকেই নামাজও পড়ে, কপালে দাগও রয়েছে। আর এই লোকগুলির সম্পর্ক কোনো না কোনোভাবে বিএনপি মার্কা মুসলমানদের সাথে অথবা বিএল বাল মার্কা মুসলমানদের সাথে। আবার এদের আর এক শ্রেণীর, কেউ উলামা লীগ, কেউ উলামা দল, কেউ উলামা হেফাজত, কেউ উলামায়ে তরিকাত, কেউ উলামায়ে সালাফি। এরা আমাদের এই দেশটি শেষ করে একেবারে চেটেপুটে খেয়ে মানুষকে বেকুব বানিয়ে ৫৩ বছর পার করে দিল। এখন সবাই কথা বলছে যে দেশ যখন নতুনভাবে স্বাধীন হলো, আওয়ামী লীগ চিরকালের জন্য বিদায় নিল, এবার বিএনপি ক্ষমতায় আসবে অথবা জামাত ক্ষমতায় আসবে। যে সমস্ত লোকেরা আমাদের দেশে সেকুলার, ধর্মনিরপেক্ষ বিশ্বাসী, আর আমরা বাংলাদেশি সেবা পার্টির যারা রয়েছি, আমরা রব্বানী তন্ত্র তথা থিওক্রেসি বিশ্বাসী, থিওক্রেসি আল্লাহ বিশ্বাসী। আবার যারা মেধাতন্ত্রে বিশ্বাসী, মেরিটোক্রেসি, এরা আবার গণবিদ্রোহ যে রিভোল্ট সেটিও বিশ্বাসী। আর এক শ্রেণীর রয়েছে তারা রাজতন্ত্র বা মোনার্কি বিশ্বাসী। তা আমাদের দেশে এই দুই শ্রেণীর ভদ্র অফিসার যাদেরকে আমরা দেখতে পাই এবং যারা জঙ্গি উস্কানিদাতা, আবার যারা ধর্মের নামে চাঁদাবাজি করে,
আবার যারা দলের নামে মানুষকে জিম্মি করে হোস্টেজ করে লুটিং করে বা লুটপাট করে, আবার অনেকে তারা দখলদারকে কেন্দ্র করে, অকপিকে কেন্দ্র করে তারা কখনো ভাঙচুরও করে, আবার কখনো মারামারিও করে। তো মনে রাখবেন, এরা সবাই হচ্ছে নিজ নিজ ভাবে, নিজ নিজ থিওরি মতে চুরি জায়েজ করার ধান্দা করে এরা জীবন কাটায়। তো এখন আপনি আমি যদি চিন্তা করি, জামাতকে নিয়ে আসতে হবে, অথবা যদি চিন্তা করি বিএনপিকে নিয়ে আসতে হবে, তো আমাদের দেশের 53 বছরের ইতিহাসে বিএনপি এবং বিএল বালের নেতানেত্রী এবং কর্মীদেরকে আমরা কিন্তু চোর হিসেবে পেয়েছি। আর এই দুই দলের সাথে কখনো জামাত ইসলাম বিএনপির সাথে দিয়েছে, কখন বিএল বালের পক্ষ নিয়েছে। কোরআনের বিধান মতে, এই যে রব্বানি বিধান, এই বিধান মতে চুরির হাতকে কর্তন না করে মৌলবী সমাজের যে বিধান রয়েছে চোরের হাত কর্তন করা, তো চোরের হাত যদি এদেশের এই বিএনপি মার্কা নেতানেত্রী এবং বাল মার্কা নেতানেত্রীদের চোরদের হাত কেটে দেওয়া হয়, সাথে জামাত শিবির যারা তাদেরকে সাপোর্ট করেছে, তাহলে এদেশ বিশ্বে 1 নম্বর হাতবিহীন বিকলাঙ্গ মানুষের দেশ হবে। আওয়ামী লীগের পতনের পরপরই কিছু মানুষ তারা লেগে আছে কোনো না কোনো ভাবে বিএনপিকে আনতে হবে। আবার টুপি দাড়ি যারা রাখে বা ব্যবহার করে তারা বলছে জামাত ইসলামীকে নিয়ে আসতে হবে। আমরা যখন অন্ধকার জগতের দিকে একটু যাই, আমরা যদি হাওয়া ভবনকে নিয়ে একটু কথা বলি, আমরা যদি একটু তাদের ইতিহাস দেখি, 2001 থেকে 2006 বিএনপি জামাত জোট সরকারে একটা ডিপ স্টেট তৈরি হয়েছিল। মানে হলো একটি সরকারের ভিতর আর একটি সরকার। যেমন আমরা গণজাগরণ মঞ্চকে দেখে খুনি হাসিনার যুগে একটি সরকারের অধীনে আর একটি সরকার দেখেছি, নেতৃত্ব দিয়েছে ডাক্তার ইমরান এইচ সরকার সহ আরো অনেকে। তো ডিপ স্টেট যখন বিএনপির যুগে আমরা দেখেছি, এই ডিপ স্টেটের হেড ছিলেন তারেক রহমান, আর খালেদা জিয়া তার ক্যাবিনেটের সব মন্ত্রী নিয়ে নিয়োগ দিলেও সবাই জানে যে প্রতিমন্ত্রীদের সবাইকে তারেক জিয়া নিয়োগ দিয়েছিলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরও এই ডিপ স্টেটের অনুগত লোক ছিলেন, সেটিও আমরা সবাই জানি। ডিপ স্টেটের হেডকোয়ার্টার ছিল বনানীতে অবস্থিত 13 নম্বর সড়কের 53 নম্বর বাড়ি হাওয়া বা হাওয়া ভবন। এটি ছিল মূলত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়। তবে এখানে খালেদা জিয়া নিয়মিত না বসলেও তার ছেলে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান তার ঘনিষ্ঠ স্বজনদের নিয়ে নিয়মিত বসতেন। এই ঘনিষ্ঠ লোকগুলোকে তারেক জিয়া বিভিন্ন বড় বড় জায়গায় বসাতেন, আর এরা তারেক জিয়ার নাম ভাঙ্গায়ে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, চাকুরি দেওয়া ও নির্বাচনগুলোর মনোনয়ন দেয়া সহ দুর্নীতির প্রত্যেকটি সেক্টর ছাড়িয়ে যায়। হাওয়া ভবনে সিইও ছিলেন তারেক রহমানের ছোটবেলার বন্ধু ও বিজনেস পার্টনার গিয়াসউদ্দিন আল মামুন।
111-এর পর যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর তার বিরুদ্ধে বেশ কটি মামলাও হয়েছিল। এত বছর সে সাজা পেয়ে জেলেই ছিল। কিছুদিন আগে এই আওয়ামী লীগের এই বাল পার্টির পতনের পর এই মামুন জেল থেকে ছাড়া পায়। এদের দুর্নীতি যদি আমরা একটু জানি তাহলে যেগুলির রেকর্ডে রয়েছে, তৎকালীন শিক্ষামন্ত্রী ওসমান ফারুক 2006 সালে মার্কিন দূতাবাসের একটি কর্মকর্তার কাছে বলেন যে জোট সরকারের মন্ত্রিসভায় মাত্র 29 জন সদস্য থাকার কথা ছিল, কিন্তু তারেক বড় ক্যাবিনেট এবং জুনিয়র মন্ত্রীদের রাখার প্রতি জোর দেন। অবশেষে ক্যাবিনেটে মোট 60 জন প্রতিমন্ত্রী রাখা হয়। এই এক্সট্রা মন্ত্রীদের নিয়োগের মাধ্যমে তারেক জিয়া এবং তার সহযোগীরা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। মার্কিন দূতাবাসের আরেকটি সূত্র বলছে তারেক রহমান কোটি কোটি ডলারের অবৈধ সম্পদ সংগ্রহ করেছে। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়াটির কথা মতে তারেকের দুর্নীতির উদাহরণ শুধু মোনেম কনস্ট্রাকশনের মতো স্থানীয় কোম্পানির কাছ থেকে ঘুষ নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। উল্লেখ্য হলো, মোমেন কনস্ট্রাকশন তারেক রহমানকে 4.5 লাখ মার্কিন ডলার ঘুষ দিয়েছিল। 2008 সালের 3রা নভেম্বর ঢাকার মার্কিন দূতাবাস থেকে দেশটির পররাষ্ট্র দপ্তরে পাঠানো এক তার বার্তায় বলা হয়, একটি মামলায় তারেক আল আমিন কনস্ট্রাকশনের মালিক আমিন আহমেদকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। $1.5 লাখ না দিলে তার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। রেজা কনস্ট্রাকশন লিমিটেড, মীর আক্তার হোসেন লিমিটেড, এসব প্রতিষ্ঠান এবং অন্য অনেক স্থানীয় ব্যবসায়ী তার বিরুদ্ধে কয়েক মিলিয়ন ডলারে চাঁদাবাজির অভিযোগ করেছেন। তারেক জিয়াকে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধের সুপারিশও ছিল মার্কিন দূতাবাসের, সেটিও রেকর্ডে রয়েছে, দস্তাবেজে রয়েছে। সিমেন্স থেকে তারেক জিয়া এবং তার ভাই আরাফাত রহমান কোকোকে ঘুষ তারা নিয়েছেন উল্লেখ করে একজন প্রত্যক্ষ সাক্ষী জানান, তারেক বাংলাদেশে সিমেন্সের সমস্ত চুক্তি থেকে প্রায় 2% কমিশন নিয়েছিলেন। টঙ্গীতে একটি 80 মেগাওয়াট প্ল্যান্ট নির্মাণের জন্য চীনা কোম্পানি হারবিন তারেক রহমানকে 7.5 লাখ মার্কিন ডলার ঘুষ দিয়েছিল। মরিয়াটি জানান, তারেকের এই চেলা এই ঘুষের টাকা সিটি ব্যাংকে জমা দেওয়ার জন্য সিঙ্গাপুরে যান। বিদ্যুৎ খাতে বিএনপির আমলে প্রচুর দুর্নীতি হয়। কারেন্টের লাইন টানার বদলে খাম্বা পুঁতে দুর্নীতি করার অভিযোগ তারেক রহমানের নিকনেম মানে খাম্বা তারেকের সাথে এখনো জড়িয়ে আছে, যা আমরা সবাই জানি। এসবের কারণে লোডশেডিংয়ের যন্ত্রণায় মানুষের প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়ায়। রাজশাহীর কানসাটে একবার বিদ্যুতের দাবিতে রাস্তায় নামা মানুষের উপর গুলি চালায়, আবার এই গুলি চালিয়ে হত্যার মতো বাজে ঘটনাও ঘটানো হয়। বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলে সাফিয়াত সোবহান শানবীরের বিরুদ্ধে হওয়া একটি হত্যা মামলার বিচার প্রভাবিত করতে তারেক রহমান 21 কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। আর এই একই ফ্যামিলির সাথে খুনি হাসিনার দলবলও কোনো না কোনো ক্রমে লেগে আছে। দুদক সূত্রের বরাত দিয়ে মরিয়াটি বলেন, শানবীরকে সব অভিযোগ থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তারেক এই অর্থ দাবি করেছিলেন। এটি যদি আমরা দেখতে চাই তাহলে লীগ আর দল দুই আমলেই এই বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলেদের কুকীর্তি আছে। তখন ছিল সানবীর, এখন আমরা দেখছি আনবীর। আবার জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ডের অ্যাকাউন্ট থেকে 2 কোটি টাকা হাতিয়ে নেন তারেক রহমান। তিনি তার নিজ শহর বগুড়ায় একটি জমি কেনার জন্য ট্রাস্টের তহবিল ব্যবহার করেছিলেন।
রাজনৈতিক ষড়যন্ত্র যদি আমরা দেখি, 2001 সালের নির্বাচনের পরপরই সরকার সমর্থকরা সারা দেশে আওয়ামী লীগ কর্মী এবং হিন্দু সম্প্রদায়ের উপর সহিংস হামলাও চালায়। 2009 সালে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। দেশব্যাপী সংঘটিত 18,000-এর বেশি ঘটনায় বিএনপি জামাত সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর জড়িত থাকার প্রমাণও পায় কমিটি। তদন্ত কমিশনের ওই প্রতিবেদনে নির্বাচনোত্তর সহিংসতায় ঢাকায় 286টি, চট্টগ্রামে 497টি, সিলেটে 17টি, খুলনায় 478টি, রাজশাহীতে 170টি এবং বরিশালে সর্বাধিক 2,227টি ঘটনার প্রমাণ পাওয়া গিয়েছে। র্যাব গঠনের আগে খালেদা তারেক সরকার সন্ত্রাস দমনের নামে 2002 সালের 17 অক্টোবর থেকে 2002 সালের 9 জানুয়ারি পর্যন্ত সারা দেশে অপারেশন ক্লিন হার্ট নামে যৌথ অভিযান চালায়। এই অভিযানের জালে অনেক বিএনপি নেতা কর্মীও আটকে পড়ে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, সেই সময় যৌথ বাহিনীর হাতে আটকের পর নির্যাতনে অন্তত 40 জনের মৃত্যু হয়। পরে অবশ্য মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কর্মকর্তা ও সেনা সদস্যদের বিচার থেকে জাতীয় সংসদের মাধ্যমে ইনডেমনিটি বা দায় মুক্তিও দেওয়া হয়। 10 ট্রাক অস্ত্র যখন আমরা শুনেছি, বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলা বারুদের চালান আটক করা হয়। 2004 সালের 1 এপ্রিল রাতে দুটি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্র পথে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার বা CUFL জেটিতে। এসব অস্ত্র খালাস হওয়ার সময় পুলিশ হেডকোয়ার্টারের সহায়তায় সেগুলো আটক করা হয়। এই চালানে 1790টি বিভিন্ন ধরনের অস্ত্র, 11.5 লাখ গুলি, 6,500 ম্যাগাজিন, 27,000 গ্রেনেড এবং 150টি রকেট লঞ্চার। 2023 সালে উলফা নেতা অনুপ চেটিয়া বলেন, প্রচার মাধ্যমে বলা হচ্ছে সেগুলো উলফার ছিল, কিন্তু আমি যতটুকু জানি ওগুলো উলফার একার ছিল না। সে সময় আসাম ছাড়াও ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্য ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরামের বিচ্ছিন্নবাদীদের বাংলাদেশে অবস্থানের খবর শোনা যেত। সরকারের সহযোগিতায় বা যেভাবেই হোক না কেন বাংলাদেশে তাদের কাজ কারবার যে চলত তা অস্বীকার করা যাবে না। আর এই বিপুল অস্ত্র ওই অঞ্চলে পৌঁছালে আজকে 20 বছর পর 7 সিস্টারের এই অবস্থায় নাও থাকতে পারত, এটা ধারণা করা কঠিন কিন্তু কিছু না। এসবের মাস্টারমাইন্ড তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছিলেন, চট্টগ্রামে আটককৃত 10 ট্রাক অস্ত্র ও গোলাবারুদ দেশের অভ্যন্তরে ব্যবহার এবং নাশকতার জন্য আনা হয়েছে, যেমনটা সরকারের লোকজন বলেই চলেছে। এর কারণেই বাবর সাজাপ্রাপ্ত। এই মুহূর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক একই কায়দায় আমাদের দেশে যত ধরনের কুকীর্তি, দুর্নীতি, দুষ্কৃতি, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টি, এগুলি সব এই দুই সরকারের আমলেই আমরা দেখতে পাই। 21শে আগস্ট বোমা হামলায় বাবরের জড়িত থাকার ব্যাপারে মোটামুটি শক্ত প্রমাণও পাওয়া গিয়েছে। আবার আমাদের দেশে এই খুনি হাসিনার যুগে যে সমস্ত ঘটনাগুলি আমরা দেখেছি, পিলখানার ঘটনা বলেন, শাপলা চত্বরের ঘটনা বলেন, হলি আর্টিজেনের ঘটনা বলেন, 7 মার্ডার বলেন, লগি বৈঠা তাণ্ডব বলেন, এগুলি সব আমরা দেখেছি। আবার সেই খুনি খালেদার যুগে 21 আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে যে গ্রেনেড হামলা চালানো হয়, হরকাতুল জিহাদ আল ইসলামী হুজির জঙ্গিরা, নেতা ছিলেন মুফতি হান্নানের নির্দেশনায় ওই আক্রমণ ছিল। ঠিক একই কায়দায় আবার যশোরের ইতিহাস বলছে, সেখানে উদীচী সম্মেলনে একই ঘটনা, সেটিও বাংলাদেশের মানুষ জানে। রাজশাহী এলাকাতে
সবাই জানে যে সেখানে আওয়ামী লীগ এবং বামপন্থীদের বিরুদ্ধে সশস্ত্র অভিযান পরিচালনা হয়। এর জন্য বাংলা ভাইকে যুক্ত করা হয়। আবার সেই বাংলা ভাইকে একসময় ফাঁসিতেও ঝুলানো হয়। কারণ 2005 সালের 17 আগস্ট 63টি জেলায় একসাথে প্রায় 500 বোমা ফাটায় প্রচলিত আইন বদলায় বাংলা ভাইয়ের কথা ছিল যে আল্লাহর আইন কায়েমের দাবি জানায় এই জেএমবি। তাতে 2 জন নিহত, 104 জন আহত হয়। এরপর বিভিন্ন জেলায় আত্মঘাতী বোমা হামলা চালিয়ে বিচারক, আইনজীবী, পুলিশ সহ 33 জনকে হত্যা করা হয়, সেটিও আমরা জানি। এই সব কর্মকাণ্ডে যাদের সম্পৃক্ততা ছিল তাদেরকে এখন কিছু লোক বলছেন যে আমরা তাদেরকে আনতে চাই। কেউ বলছেন জামাতকে আনতে চাই, আবার কেউ বলছেন আমরা বিএনপিকে আনতে চাই, এবং তারেক জিয়াকে এমনভাবে আনা হবে যে সবচেয়ে বড় সংবর্ধনা তাকে দেয়া হবে। এটি নিয়ে অনেকে কথা বলছেন। চোরপুত্র আন্দালিব রহমান পার্থ তিনি বলে চলেছেন খুব শীঘ্রই বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। একই কায়দায় আমাদের দেশে এক একজন এক এক রকমের কথা বলে চলেছেন। আবার জনমত নেওয়া হচ্ছে কে হবেন আগামী প্রধানমন্ত্রী। সাধারণ মানুষের কথোপকথনে অনেকে বলছেন যে তারেক জিয়া, আবার অনেকে বলছেন জামাত। আবার ঐক্যের নামে ধেয়ে আসছে মহাবিপদ, এটি নিয়েও আবার অনেকে কথা বলছেন। সালাফি মুসলমান নেতা যারা রয়েছেন, বিশেষ করে ডক্টর আসাদুল্লাহ আল গালিব, আবার অনেকে জামাতের নেতৃত্বকে দুর্দান্ত বলেছেন। কিন্তু এই মুহূর্তে আমরা যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতে পাচ্ছি, তিনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন, এটি অনেকের পছন্দ হচ্ছে না। আবার এই মৌলবাদের এক অংশ তারা চেষ্টা করে চলেছেন পিস টিভি এদেশে পুনরায় তাদের মতো করে চালু করা হোক। আবার অনেকে বলছেন জামাতের দরকার নেই, বিএনপি ক্ষমতায় আসলেই হবে। আবার কেউ এর উল্টোটা বলছেন। আবার অনেকে জামাত কোন পথে এটি নিয়েও বিশ্লেষণ করছেন। আবার অনেকে আছেন সেই ভিপি নূরের মতো, তিনি বলে চলেছেন যে এই সরকার ব্যর্থ হবে। এইসব ওহী ইনাদের কাছে কোত্থেকে আসে সেটি আমি অন্তত জানি না। আবার গুলাম মওলা রনি, যাকে গুলাম ময়লা রনি বলা হচ্ছে ইলিয়াস সাংবাদিকের পক্ষ থেকে, তিনি আবার বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস পারবে না দেশ চালাতে। এই সব কথাবার্তার ভিতর দিয়ে জাতি যে একটু স্বাধীনতার স্বাদ পাচ্ছে, সেই স্বাদটুকু কিনা আস্তে আস্তে জাতিকে আবার বেদনার দিকে নিয়ে না যায়। অনেকে কাদের সিদ্দিকী এবং রোকেয়া প্রাচীকে নিয়ে অজানা তথ্য দিচ্ছেন। আবার আসিফ নজরুলের কিছু ভুল ভ্রান্তির জন্য পিনাকি সাহেব উচিত শিক্ষাও দিয়েছেন। বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান, তিনি যে একজন ভালো মানুষ, তার জন্য আবার সাফাই গেয়ে চলেছেন ব্রিগেডিয়ার আজমি সাহেব। তো এই সবের মধ্য দিয়ে আমাদের দেশে এখন মিডিয়াগুলি চলছে। আবার কেউ কেউ জাতীয় সঙ্গীত নিয়ে বিভিন্ন কথা বলে চলেছেন।
যদিও জাতীয় সঙ্গীত কোনোভাবেই রাখা উচিত হবে না। দেশের প্রধান এই মুহূর্তে অনেকগুলি মশওয়ারা দিচ্ছেন, তার ভিতর খুনি হাসিনাকে চুপ থাকার জন্য একটি মশওয়ারা তিনি দিয়েছেন। আমাদের সকলকে জানতে হবে, বিগত যত সরকার আমাদের দেশে এসেছে, শেখ মুজিবুর রহমানের, জিয়াউর রহমানের, হুসাইন মোহাম্মদ এরশাদের, খালেদা জিয়ার, হাসিনার, মনে রাখবেন কেউ যদি অর্থ খরচ করে, টাকা খরচ করে নির্বাচিত হয়, এই টাকা খরচ করার মাধ্যম দিয়ে নির্বাচিত হলে এগুলি কিন্তু বেশি দিন টেকে না, যা আমরা দেখতে পারলাম। এক সময় না এক সময় এগুলি নিভে যায়। অনেকে ভিন দেশে বসে আছেন, তারা উপযুক্ত যে আসন বাংলাদেশে এই মুহূর্তে রয়েছে, তাদেরকে যদি দেশে এনে উপযুক্ত আসনে বসিয়ে দেওয়া হয়, তাহলে অবশ্যই দেশ আরো এগিয়ে যাবে। কারণ আমরা যে শিক্ষিত ব্যক্তিটাকে পেয়েছি এবং তিনি যে রাজি হয়ে আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই মুহূর্তে বিএনপি এবং জামাতকে নিয়ে সবচেয়ে বেশি বিপজ্জনক খেলা খেলছে ভারতের র। সেটি আমরা কিন্তু সবাই জানছি না বা আমরা জানতে চাচ্ছিও না। আমাদের উচিত অন্তত একটু জানা, কারণ আমাদের এই দেশে এমনভাবে তারা ছেয়ে গিয়েছিল এবং এখনো ছেয়ে আছে, যেটি আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই যে এখনো আপনাদের সজাগ থাকতে হবে। আমাদের দেশে এখনো অনেক সেক্টরে ভারতের রয়ের পোষ্য যারা পুত্র রয়েছে, তারাই কিন্তু বসে আছে। আমরা যারা বাংলাদেশি সেবা পার্টি করে চলেছি এবং আমরা যারা সেবক সেবিকা, মনে রাখবেন আমরা কারোর উপকার যদি না করতে পারি, অন্তত সজ্ঞানে কারোর ক্ষতি করব না। এটি আমাদের প্রতিশ্রুতি। এবং দেশ আগামীতে যাদের হাতেই যাবে, যদি রব্বানি বিধানকে সামনে না রেখে দেশ পরিচালনা করা হয়, থিওক্রেসিকে বাদ দিয়ে যদি দেশ পরিচালনা করা হয়, তাহলে এই দেশ আবার আস্তে আস্তে ভারতের পেটেই চলে যাবে। কোরআন আমাদেরকে বলে দিয়েছে কিভাবে একটি দেশ পরিচালনা করতে হয়, রাজনৈতিক সত্য দর্শন কি, সব কোরআন আমাদেরকে বলে দেয়। বাংলাদেশি সেবা পার্টি আপনারা সবাই জানেন, এরা এদেশের আল্লাহ তাআলার দেওয়া যত খনিজ সম্পদ রয়েছে, এগুলি জনগণের মাঝে বন্টন করে দিতে চাই, কারণ খনিজ সম্পদ একমাত্র জনগণের। আর এটি এই কোরআনের যখন আমরা 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াত দেখি, সেখান থেকে আমরা খুঁজে পাই আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন। আসুন আমরা একটু শুনে নিই। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ ও বিশেষ বার্তাবাহক রাসূলের কাজের জন্যই। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আর আল্লাহ তাআলার অনুগত হও এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের অনুগত হও, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। তো নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতির জন্য হচ্ছে খনিজ সম্পদ। এই জন্য পৃথিবীতে যাদেরকে আমরা কোটিপতি দেশ হিসেবে জনগণকে দেখেই চলেছি, সেই দেশটি হচ্ছে কাতার। কাতারের খনিজ সম্পদগুলি যখন দেশের জনগণ
পায় তখন সেই দেশ দুনিয়ার ইতিহাসে সবচেয়ে ধনী দেশ হিসেবে নির্বাচিত হয়েছে। সেই কাতারও 1971 সালে স্বাধীন দেশ, আমাদের বাংলাদেশও সেই 1971-এ স্বাধীন হয়েছিল। কাতার আজ কোথায় চলে গেছে আর আমরা কোথায় ঢুকেছিলাম, বিশেষ করে ভারতের পেটেই ঢুকেছিলাম। তো বাংলাদেশি সেবা পার্টি দেশের সকল নাগরিকদেরকে বলতে চায়, বাংলাদেশের বাঙালিত্ব বাঁচাতে স্বাধীন হয়েছে হিন্দু, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, খ্রিস্টান, বৌদ্ধ এদের সকলের প্রচেষ্টায়। মনে রাখবেন, কোনো নির্দিষ্ট কারোর চেষ্টাতে হয়নি, সবাই চেষ্টা করেছেন। বাংলাদেশের জামাতে ইসলামের যদি আমরা অতীতের ইতিহাস দেখি, প্রাচীন একটি ইসলামী নামের একটি রাজনৈতিক দল, যদিও এটার জন্মলগ্নে তারা গণতন্ত্রে বিশ্বাসী ছিল না, তারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে, ইসলামী বিপ্লবের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন দেখত। পরবর্তীতে যখন সমস্ত পৃথিবী গণতন্ত্রের পায়ে সেজদাবনত হয়, তখন তারাও এই পথে হাঁটতে শুরু করে। তাই তারা কখনো বিএনপির সাথে যায়, কখনো বাল পার্টির সাথে যায়। আর বাংলাদেশ আওয়ামী লীগ একটি জাতীয়তাবাদী, মধ্যপন্থী ও ধর্ম নিরপেক্ষ দল। দলটির মূল লক্ষ্য হলো একটি গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক ও অসাম্প্রদায়িক দেশ বাংলাদেশ গড়ে নেওয়া, যদিও খুনি হাসিনা কিন্তু তা করেনি। আর বিএনপি একটি আদর্শহীন রাজনৈতিক দল, বিভিন্ন দলছুট সুবিধাবাজ রাজনৈতিক নেতা কর্মীদের নিয়ে গঠিত। এদের মধ্যে অনেক নেতা এখনো রয়েছে যাদেরকে রাজনৈতিক বেশ্যা বলা হয়। আর বেশ্যা আপনারা জানেন কখনো একজনের অধীনে থাকে না, এরা মূলত একটি সুবিধাভোগী দল। এখন আপনারা চিন্তা করে দেখুন, জামাত ইসলামীকে আনবেন না বিএনপিকে আনবেন, না আপনারা আওয়ামী লীগকে পুনরায় আনবেন। কিন্তু বাংলাদেশি সেবা পার্টি দেশের সবাইকে বলতে চায়, আপনারা 53 বছরে নৌকাকে চালিয়েছেন, লাঙ্গলকেও চালিয়েছেন, ধানের শীষও করেছেন, আবার নৌকা এবং ধানের শীষের সাথে এই মুনাফিকিনদেরকেও দেখেছেন জামাত। এখন আপনারা যদি বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক হয়ে মনে করেন যে সবাই দেশের মানুষ, গরিবত্ব থেকে দূর হয়ে তারা একটি স্থানে এসে দাঁড়াবে এবং সবাই এদেশের খনিজ সম্পদের ভাগ পাবে, তাহলে আপনারা চিন্তা করে দেখুন আপনাদের কি করা উচিত। আমি আপনাদের সকলকে কথা দিচ্ছি, আমরা সবাই এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করি। আমরা যদি কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরি, এবং যে জাতি ধরেছে পৃথিবীতে, তারা কখনো কারোর কাছে হাত পাতে না, তারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হয়। তবে আমাদের দেশে যারা মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি রয়েছে, উলামা লীগ, উলামা দল, সালাফি উলামা এবং উলামায়ে হিফাজত ও উলামায়ে তরিকত, এরা সবাই মানুষের কাছে হাত পাতে। এটি কোরআনের শিক্ষাতে নেই। 5 নম্বর সূরা আল মাইদার 65 নম্বর আয়াত যখন আমরা দেখি, সেখানে বলা হচ্ছে, ওয়ালাউ আন্না আহলাল কিতাবি আমানু ওয়াত্তাকাউ লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম ওয়া লাদখালনাহুম জান্নাতিন নাঈম। আর কিতাবধারী মুসলমানেরা যদি ঈমান আনে, তাকওয়া অর্জন করে, তাহলে আমি তাদের দুশ্চিন্তা, দুষ্কর্ম মুছে দেব আর তাদেরকে নিয়ামতে ভরপুর জান্নাতে দাখিল করব। আর 66 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম মিনহুম উম্মাতুম মুক্তাসিদা ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন। তারা যদি বিশেষ আইন এবং বিশেষ সুসংবাদ ও তাদের রবের পক্ষ থেকে যা কিছু তাদের দিকে নাজিল হয়েছে তার উপরে কায়েম থাকে, তাহলে তাদের কাছে রুজি আসবে তাদের উপর থেকে, তাদের পায়ের নিচ থেকে। তাদের মধ্যে একদল অবশ্যই সরল পথে রয়েছে, ওদের মধ্যে অধিকাংশরাই এমন যাদের কাজকর্ম খুবই জঘন্য। তো মনে রাখবেন যে একদল
সরল পথে রয়েছে ইরাই বাংলাদেশি সেবা পার্টি। এখন আপনি আমি যদি এতটুকু চিন্তা করি যে আমরা রব্বানি বিধান মতে চলতে পারলে আল্লাহ রব্বুল আলমিনের প্রতিশ্রুতি 7 নম্বর সূরা আল আরাফের 96 নম্বর আয়াতে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি সেই জনপদের বাসিন্দারা ঈমান আনে, মুত্তাকি হয়, তাহলে আমি অবশ্যই তাদের জন্য আসমান জমিনের ভান্ডার সমূহের দ্বার খুলে দেব। কিন্তু তারা তো মিথ্যাই জানে, তাই তো আমি ওদের কাজকর্মের জন্য পাকড়াও করি। এখন আপনারা চিন্তা করেন কোন পার্টি, কোন দল আপনাদের করা উচিত, তাহলে আপনারা বুঝতে পারবেন এই বাংলাদেশে যদি আপনারা চান ভরপুর আপনারা রুজি রোজগার নিয়ে বাঁচবেন এবং আনন্দ করবেন, তাহলে বাংলাদেশি সেবা পার্টির বিকল্প অন্তত নেই, এটি আমাদের সবসময় মনে রাখতে হবে। আর ভারতের লোকদেরকে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে বলতে চাই, ইলিশ মাছ না পেলেও ভারতবাসীর কোনো সমস্যা হবে না, কারণ তাদের দেশে এখন বাংলাদেশের বিখ্যাত এমন এক রাঁধুনি শিল্পী রয়েছে খুনি হাসিনা, যে ইলিশের বিকল্প অনেক রেসিপি তৈরি করে দিবে। যেমন আমাদেরকে দিয়েছিলেন কাঁঠালের বার্গার রেসিপি, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি, পেঁয়াজ ছাড়া রান্না, আরও অনেক কিছু। বাংলাদেশে 39টির মতো রাজনৈতিক দল নিবন্ধিত আছে, আবার অনেকের মতে বেশি হতে পারে, কিন্তু আপনি একজন শান্তিপ্রিয় হলে কোন দলটি আপনাকে নিরাপত্তা এবং নিরাপদে রাখবে, খনিজ সম্পদ বন্টন করে আপনাদের মাঝে চুকিয়ে দিবে, সেই দলটি আপনারা যখন খোঁজ করবেন তখন সেটিই পাবেন মূলত বাংলাদেশি সেবা পার্টি। মনে রাখবেন, আপনি আমি এই মুহূর্তে শুধুমাত্র একজন শিক্ষিত ব্যক্তিকে আমরা প্রধান আসনে বসিয়েছি। তিনি আসার সাথে সাথে সংস্কার শুরু করেছেন। বিমানবন্দরের টানা পার্টি সিন্ডিকেট এখন নেই, প্লেন থেকে নেমেই বিনামূল্যে স্বজনদের কাছে ফোন করার জন্য সুবিধা করে দেওয়া হয়েছে। লাগেজ পেতেও দেরি হচ্ছে না, আবার সম্মানের সাথে আসছেন এবং সম্মানের সাথে তারা যেতে পারছেন। কিন্তু এই মুহূর্তে 15 বছর বা 16 বছর ধরে খেয়ে যাওয়া আর 15 বছর ক্ষুধার্ত থাকা দুই দলই কিন্তু ভয়ঙ্কর, যদি আপনারা একটু চিন্তা করেন। আর এদের দুজনের সাথে এই যে বাংলাদেশ জামাত ইসলামী দল বদলিয়ে কখনো এদের সাথে কখনো ওদের সাথে দিয়ে যা কিছু করেছে, সেটি আপনাদের সকলের সামনে। এরা আজ অহংকারের মাধ্যম দিয়ে 53 বছর আমাদেরকে ঠকিয়েছে এবং তারা খুব বেশি হেসেছে। এখন তাদের হাসি ডেকে আনবে কাঁদার জন্য এবং তাদেরকে কাঁদতে হবে। আর আমরা দেখেই চলেছি এখন সবাই কাঁদছে। তো আমাদের দেশের যারা এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দিচ্ছেন, মনে রাখবেন আপনারা এমন একজন শিক্ষিত ব্যক্তিকে সাথে দিচ্ছেন এবং শিক্ষিত ব্যক্তিকে সামনে এনে দাঁড় করিয়েছেন, যাকে অশিক্ষিত মূর্খরা কখনো মানবে না। কারণ একটি কবিরাজ যখন এলাকাতে কবিরাজি করে আর সেই এলাকার কেউ যদি এমবিবিএস ডাক্তার হয়ে ফেরত আসে, তখন ওই কবিরাজ সবচেয়ে বেশি ওই ডাক্তারের বিরোধিতা করে। তো আমাদের দেশে অশিক্ষিত মূর্খ যারা রয়েছে, নেতা নেত্রী এবং কর্মী, হোক বাল পার্টির কিংবা বিএনপির, এরাই সবচেয়ে বেশি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপরীত কর্মকাণ্ড করবে এবং তার বিরুদ্ধে বিভিন্নভাবে তারা কি করবে, উস্কানি দেবে। এবং যত তাড়াতাড়ি তারা তাদের লুটপাটের স্থানে ফেরত যেতে পারে,
তার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিদায় দেওয়ার কথা বিভিন্ন ইশারায় তারা বলতে থাকবে। এখন আপনি আমি যদি মনে করি যে রাজনীতি থেকে ইনকাম করতে হবে, তাহলে মনে রাখবেন যারা রাজনীতি থেকে ইনকাম করবে এরা আপনাদের কখনো ভালাই করবে না, এটি কনফার্ম ঠিক। ধর্ম থেকে যারা ইনকাম করে চলেছে এরা যেমন জাতিকে কোরআন শিক্ষা দিতে ব্যর্থ, তদ্রূপ দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার আর নৈরাজ্য সৃষ্টিকারী গণতান্ত্রিক পথে যারা হেঁটে নিজেদেরকে স্বাধীন পরিচয় দিবেন, মনে রাখবেন গণতান্ত্রিক দেশ কখনো স্বাধীন হয় না। এক পক্ষ স্বাধীন হলেও আর এক পক্ষ পরাধীন থাকে। তবে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে যতদিন থাকবেন ততদিন আমরা নিজেদেরকে স্বাধীন হিসেবে মনে করতে পারব। আর স্বাধীনতার স্বাদ অবশ্যই আমরা এখন পেয়ে চলেছি। যতদিন উনি থাকবেন অবশ্যই আমরা স্বাধীনতার স্বাদ পেতে থাকব। উনি এমন একজন ব্যক্তি যিনি বলেছেন, আমি হিন্দুর অধিকার, মুসলমানের অধিকার চাই, এমন কোনো কথা বলবেন না। আপনারা বলবেন যে আমরা বাংলাদেশি, তাই বাংলাদেশের কনস্টিটিউশন মতে আমাদের অধিকার এবং ন্যায় বিচার দরকার। জামাতের লোকেরা তারা কি করে চলেছে, এখন বিএনপির বিপক্ষে যাওয়ার সাধনা করছে, আবার কখনো তারা আওয়ামী লীগের পক্ষে ছিল, এখন আওয়ামী লীগের বিপক্ষেও চলে যাচ্ছে। কারণ তারা মনে করে চলেছে দেশ হয়তো তাদেরকে খুব বেশি ভালোবাসে। তাদের মুনাফিকের নীতি এদেশের সবাই জানে। আর এদেরই কারণে, এই জামাত শিবিরের কারণে আমাদের দেশের শিক্ষার সব শেষ হয়ে গেছে। কারণ তারাই দিয়েছিল খুনি হাসিনার সাথে, আর খুনি হাসিনা রয়ের সাথে মিশে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা শেষ করে দিয়েছে। তো শিক্ষার সংস্কার ছাড়া রাষ্ট্রের উন্নয়ন কোনোভাবেই কি সম্ভব? একটু চিন্তা করে দেখুন তো। এখন একদল খেয়ে পালিয়েছে, আর একদল খাওয়ার জন্য অস্থির হয়েছে। আর আমরা যারা সেবক রয়েছি, আমরা এদেশের সেবার জন্য সবার সাথে কথা বলছি। আর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি বলেছেন? আমাদের কাজে বাধা দিবেন না, আমাদেরকে ঘেরাও করবেন না, আমাদের সকলকে কাজ করতে দিন, কাজ করার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন না। আপনাদের যা দাবি আছে আপনারা লিখিতভাবে দিন, আমরা সব পূরণ করার অবশ্যই চেষ্টা করব। আমরা আপনাদের বিরুদ্ধে কোনো দল তৈরি করছি না। তো এত ভালো কথা যখন তিনি বলছেন, আমরা যখন কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে তোমরাই হলে সর্বোত্তম জনগোষ্ঠী, যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে। 16 নম্বর সূরা নাহালের 30 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি যারা সৎকর্ম করে তাদের জন্য আছে এই দুনিয়াতে মঙ্গল, আর আখেরাতের আবাস আরো উৎকৃষ্ট। এখন যারা আমাদের দেশে মুশরিক রয়েছে, শিরিক করার জন্য মনে রাখবেন মন্দির কিংবা মাজারে যেতে হয় না। আপনি ঘরে বসে বসে যদি ভাবেন যে আপনি যে মৌলভী সাহেবের অধীনে নিজের ব্যক্তিত্বকে অ্যাটেস্ট করে দিয়েছেন, সম্পৃক্ততা ঘোষণা করে চলেছেন, আপনি একজন মুশরিক। কারণ 24 জন নবী রাসূল, ইনারা সবাই মানুষকে মুক্ত করার জন্য এসেছেন, সবাই মানুষকে আল্লাহ তাআলার সাথে জুড়ে দেওয়ার জন্য এসেছেন। তো আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাই। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের সকলের আমরা সহযোগিতা করি। আল্লাহ আমাদের সবারই সহায় হন।